This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. করছে নিউজ অ্যাট 2 আর শুরুতেই ওই কথাটা মনে পড়ছে। আজ 11 তারিখ বিএনপি কবে বলে রেখেছে? বাংলাদেশের বিএনপি ভারত দখলের দিন আজ। লং মার্চ আজ হবে। আগরতলা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করবে। বিএনপি কি সেই ভারত দখল অভিযান শুরু করেছে? র্যালি একটা হচ্ছে, ছবিটা দেখুন। দেখুন শীতের দুপুর দুপুর সেই ভারত দখলের ছবি। বাংলাদেশের বিএনপির যে সদস্যরা রয়েছেন, বিএনপি সরাসরি কিন্তু এখানে নেই, বিএনপির নানা সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা এভাবে গাড়ি নিয়ে একের পর এক গাড়ি, হাতে বাংলাদেশের পতাকা, সেই গাড়িতে করে নেতারা ব্লেজার পরে বেরিয়েছেন। শীতের দুপুর, একটু রোদ পোহানোর কৌশলও বোধ হয়, আবার বাইক র্যালিও রয়েছে। এভাবে তারা ভারত দখল করবেন। তবে এই র্যালির শুরুতেই ওই বিএনপির যুগ্ম মহাসচিব কট্টরপন্থী মৌলবাদী নেতা রিজভী কি হুমকি আবার দিলেন, শুনুন। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। রক্ত দিয়ে স্বাধীনতাটা এলোই ভারতের জন্য, সেই ভারত দখলের অভিযান। কি আশ্চর্য বলুন। চলুন, আমার সঙ্গে সুমন কল্যাণ রয়েছে, আমি আরেকটু আপডেট নিই। সুমন কল্যাণ, এগুলো দেখে মানে হাস্যকর ছাড়া আর কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। একেবারে দেখো, এখন প্রতিযোগিতা শুরু হয়েছে ভারত বিরোধী সবচেয়ে বেশি কারা সেটা দেখানোর জন্যে। কারণ এই যে বিএনপি কিন্তু এখনও তেমন একটা কলকে পাচ্ছে না এই বর্তমান বাংলাদেশের রাজনীতিতে। যেভাবে ইউনিস প্রশাসন বাংলাদেশকে চালাচ্ছেন, এখন সেখানে এই কট্টর মৌলবাদ, কট্টর ভারত বিরোধিতা, এটাই কিন্তু একমাত্র অস্ত্র, যে অস্ত্রে যে যত বেশি শান দিতে পারবে ততই কিন্তু তাদের দিকে জনসমর্থন আসবে। এটাই কিন্তু তারা এই মুহূর্তে এই পথকেই তারা বেছে নিয়েছেন। আর এই বিএনপি সেই পথেই কিন্তু আরও এক ধাপ এগিয়েছে ভারত দখলের লড়াইয়ে। ত্রিপুরা সীমান্ত অবধি র্যালি আসবে, 400টি গাড়ি এই লং মার্চে অংশ নিয়েছে। এই মুহূর্তে সেই লং মার্চ রয়েছে বাংলাদেশের ভৈরবে, এখানে একটা জনসভা হচ্ছে এবং তারপরেই কিন্তু আখাউড়া সীমান্তে এই র্যালি আসবে। ফলে সব মিলিয়ে যেটা তুমি বলছিলে যে হাস্যকর তো বটেই, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যত বেশি ভারত বিরোধী জিগির এই মুহূর্তে ওঠানো যায় সেটাই বিএনপি চেষ্টা করছে। কারণ এখনো পর্যন্ত বিএনপিকে কিন্তু তেমনভাবে আশ্রয় বা প্রশ্রয় কোনোটাই দিচ্ছে না বর্তমানে। প্রতিযোগিতা কার সঙ্গে? একেবারে যারা এই মুহূর্তে প্রশাসনে রয়েছে, ইউনিস সরকার, অর্থাৎ যারা এই যে সমস্ত তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে চলছে, উপদেষ্টাদের সরকার যে মতো চলছে, এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তাদের সঙ্গে মূলত লড়াই। কারণ এখনও পর্যন্ত বিএনপি সঙ্গে তেমন কোনোভাবে কিন্তু জোট করতে পারেনি বা তাদেরকে তেমনভাবে কিন্তু নিয়েও আসতে পারেনি। ফলে বিএনপি বারবারই এটা বলছে যে তাদেরকে বাদ দিয়ে সরকার গড়া যাবে না। ফলে নির্বাচন চাইছে তারা। কোথাও একটা আশঙ্কা তারা করছেন যে এরপর ইউনিস হয়তো নিজেরাই সমস্ত কিছুটা দখল নেবেন, ফলে তাদের আর কোনো কলকে থাকবে না। ফলে বাংলাদেশ জনগণের মধ্যে ভারত বিরোধী জিগির যেভাবে উঠছে, তাতে প্রতিযোগিতা হচ্ছে কে কার আগে যাবে। তেমনই একটা র্যালি কিন্তু আজকে করছে বিএনপির এই শাখা সংগঠন, 3টে সংগঠন মিলে এটা হচ্ছে। আমরা সেটা দেখলাম। অনেক ধন্যবাদ সুমন। তার মানে বিএনপি আসলে ভারত দখল করতে যাব বলে শীতের দুপুরবেলা গাড়ি আর বাইক নিয়ে বেরিয়ে পড়ে নিজেদের প্রাসঙ্গিকতা বাড়াতে চাইছে, তাই তো? কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী, শুনবো। এখন যে অরাজকতা চলছে তার ফলে যেটা তৈরি হচ্ছে, যে সে জিনিসপত্র তৈরি হচ্ছে না, বাংলাদেশের নাম বিশ্বের দরবারে এতটাই ক্ষীণ হয়ে গেছে যে কেউ বিনিয়োগ করতে আলটিমেটলি চাইবে না। আমার সঙ্গে ঝন্টু বড়াইক রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টু বাবু, সত্যি আমরা যেন সার্কাস দেখছি। শীতের সময় সার্কাস দেখতে মন্দ লাগছে না, কিন্তু এটা কি বাংলাদেশের নিজেদের গণ্ডিতেই, ভৌগোলিক সীমার মধ্যেই থাকবে, নাকি আমাদের জন্য ওই ভৌগোলিক সীমা অতিক্রম করার আশঙ্কাটা থেকেই যাচ্ছে? না দেখুন, এটা তো ঠিক যে পার্শ্ববর্তী আপনার প্রতিবেশীর ঘরে আগুন লাগলে তার তো আমার বাড়ির দেওয়ালটিও যে সুরক্ষিত নয় সেটা স্বাভাবিক। আর পৃথিবীর চতুর্থ সবচেয়ে বড় বর্ডার আমাদের ভারতবর্ষের সাথে বাংলাদেশের,
আমি অন্য কিছু ভাবছিলাম। আপনারা কমিক রিলিফের কথা বলছেন, অনেকে বলছে প্রাসঙ্গিকতা বিএনপির। আমি বলছি দেখুন, এখানে যে এই যে মেডিটেরিয়ান পলিটিক্সটাকে ইমপ্রেস করার জন্য যে ভারতকে করা হচ্ছে, সেটার জন্য কিন্তু ভারতের যে ফরেন পলিসির যে একবঙ্গা নীতির পার্টটা, যে শেখ হাসিনার গ্রস ফেলিওরটাই ধরা হচ্ছে ভারতের জন্য হচ্ছে, এইটার থেকে কিন্তু ভারতের বিদেশ নীতিতে একটা ডিপ্লোম্যাটিক চেঞ্জ আনা দরকার। আমি বলছি যে এই ধারা থাকবে না, এটা বিএনপিও জানে। বিএনপি ওখানকার একটা রেগুলেটিং পলিটিক্যাল মুভ, তারা জানে ইউনিসের এই অগণতান্ত্রিক ব্যবস্থা বেশি দিন থাকবে না, বিধ্বংসী একটা ইয়ের পরে একদিন সমাপ্তি হবে, ভোট হবে। কিন্তু আমি বলছি এই কারণে যে আপনার কথা সূত্র ধরেই যে এটা একটা বিগ টাইম, যে প্যারালাল মাল্টি ফেস ডিপ্লোম্যাটিক পার্ট ভারতের যে পররাষ্ট্রনীতির বাংলাদেশ সম্পর্কে, এটার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসার সুযোগ আছে। কারণ একবঙ্গা নীতি কিন্তু বাংলাদেশে ভারত বিদ্বেষী ভাবটাকে পুষিয়ে রাখবে, বাড়তে সাহায্য করবে। ভারত যদি সেটা যদি আমরা ধরে নিচ্ছি, এটাকে ওই দেশের এখন তত্ত্বাবধায়ক সরকার বা বিএনপি চাইবে এটা আরো বাড়ুক, তাতে আমাদের থ্রেট ফিল করার কোথায় কারণ আছে? না, আছে আছে। আমি কারণ বলছি, ঐতিহাসিক কারণেও এই হোয়াট ইজ দ্য ইউজ অফ বেঙ্গল উইথাউট ক্যালকাটা, জিন্নার যে ঐতিহাসিক ডাক সুরাবুদ্দিন উস্কানিতে, যেখানে তারা মাউন্টব্যাটেনকে বলছে আপনি পাকিস্তান দিলেন কলকাতা ছাড়া, সেটা তো একটা পোকা কাটা পাকিস্তান। অর্থাৎ ঐতিহাসিক দিক থেকে বলুন, অবস্থানগত দিক থেকে কলকাতা বরাবরই ওদের নজরে, এবং এই কারণেই কিন্তু এটা কিন্তু নিতান্তই নাটকীয় ঢঙ্গে তারা বলেননি, এটার পিছনে ঐতিহাসিক ভৌগোলিক অবস্থানগত পার্ট আছে। এবং তারা জানে কলকাতার থেকে একটু দূরেই বর্ধমান, সেখানে খনিজ ভান্ডার, এগুলো কতগুলো পার্ট। এই জায়গায় গিয়ে আজকে ওরা এটা বলেছে। আমরা এটাও জানি পিউ, যে 174 জন জঙ্গিকে সোনার বাংলা তৈরি করতে ওরা ছাড়েনি। এই যে পক্সি ওয়্যারটা, যে পরবর্তীকালে ওরা ডিরেক্ট ওয়্যার পারবে না ভারতের সাথে, পক্সি ওয়্যার করবে, যেটা ইসলামিক প্যালিফাটের একটা বড় ধরনের মেকানিজমের পার্ট পাকিস্তান করছে, আফগানিস্তান তালিবানদের দ্বারা করেছে চেচেনে বা সোভিয়েতে। এইটা কিন্তু আমাদের ভয়ের কারণ। কারণ ভারত সামরিক শক্তিতে বিশ্বে 4 নম্বর জায়গায় রয়েছে। সেখানে যে হুঙ্কারই আসুক, আমরা কি সত্যি তাতে থ্রেটেন ফিল করবো? এই প্রশ্নটা কিন্তু থাকে। জন্টুবাবু, আমি আবার আসবো, তবে আমাদের দেশের মানুষও কিন্তু চুপ করে বসে নেই, হুঙ্কার এপার থেকেও যাচ্ছে। মালদার লোকজন কি বলেছেন শুনুন। আমাদের সরকার আশ্রয় দিয়েছিল, তাদের শরণার্থীদেরকে খাওয়ার ব্যবস্থা করেছিল, মেডিসিনের ক্যাম্প করেছিল। তারা সেই দিনের কথা ভুলে গেছেন। যাদের সবজি কেনার পয়সা নেই তারা বলেন মালদা দখল করব, পশ্চিমবঙ্গ দখল করব। বাপের বেটা যদি থাকে তাহলে আমরা বলবো, চ্যালেঞ্জ করছি ওপেন, যে মুসলিমরাই বাংলাদেশকে দখল করবে। 15 মিনিটের জন্য তাদেরকে বর্ডারটা খুলতে বলুন। গরম কথা যদি ওপারে হয়, গরমা গরমি কিন্তু এপারেও আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অলরেডি বলেছেন আমরা ললিপপ খাবো না বসে বসে, সুতরাং এই ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। তবে এর মধ্যে একটা পজিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, চিন্ময় প্রভু আইনজীবী পাচ্ছিলেন না, একজন আইনজীবী সাহস করে চিন্ময় প্রভুর হয়ে লড়বেন বলে জানিয়েছেন। তিনি অলরেডি আদালতে আবেদনও করেছেন। আপনারা জানেন এর আগে রমেন রায় নামে এক আইনজীবীকে কিভাবে মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে কট্টরপন্থীরা। তিনি দাঁড়াতে চেয়েছিলেন চিন্ময় প্রভুর হয়ে। জানুয়ারি মাসের 2 তারিখ আবার শুনানি, সেদিন এই নতুন আইনজীবী দাঁড়াবেন চিন্ময় প্রভুর হয়ে। এই নিয়ে আরো কথা বলবো, সিজার মন্ডল আরো বলতে পারবে। সিজার, রমেন রায়ের স্মৃতিটা অত্যন্ত ভয়ঙ্কর, সেখানে ইনি এই সাহসটা দেখাচ্ছেন, সাধুবাদ জানানো, কিন্তু পরিণতি তো আরো খারাপ হতেই পারে। দেখো, পরিণতি খারাপ হবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। অন্তত বাইরে থেকে, অর্থাৎ গায়ের জোরে তাকে সরানো হবে কিনা সেটা স্পষ্ট নয়। কিন্তু আজকে তিনি অসফল রয়েছেন, সেটা কার্যত চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা রয়েছেন, যারা এর আগে হুমকি দিয়েছিলেন, প্রকাশ্যে যে আইনজীবীরা হুমকি দিয়েছিলেন যে চিন্ময় ব্রহ্মচারীর হয়ে দাঁড়ালে তার ফল খারাপ হবে, তাদেরই কার্যত তাদের জন্যই আজকে, যেহেতু চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের কেউ চিন্ময় ব্রহ্মচারীর হয়ে দাঁড়াননি, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে রবীন্দ্র ঘোষ, যিনি বাংলাদেশের অন্যতম নামী আইনজ্ঞ হিসেবে পরিচিত, তিনি গেলেও তার আবেদন নামঞ্জুর হয়ে যায়। তার আবেদন ছিল চিন্ময় ব্রহ্মচারীর যে জামিনের আবেদন 2রা জানুয়ারি ধার্য করা হয়েছে, এর আগের দিন কোনো আবেদন, কোনো আইনজীবী না থাকার কারণে সেই দিনটাকে এগিয়ে নিয়ে আসা হোক, কিন্তু সেই আবেদন নামঞ্জুর হয়েছে।
তার কারণ হিসাবে দায়রা আদালতের বিচারক জানিয়েছেন যে তার ওকালতনামা নেই, এবং তার পেছনে আমরা কথা বলেছিলাম সেই আইনজীবীর সঙ্গে, রবীন্দ্র ঘোষের সঙ্গে। তিনি জানিয়েছেন যে চট্টগ্রাম বারের আইনজীবীদের অসহযোগিতার কারণে এই ঘটনা ঘটেছে, কিন্তু 2 তারিখ তিনি আবার দাঁড়াবেন, প্রয়োজনে তিনি উচ্চ আদালতে যাবেন। অর্থাৎ প্রাথমিকভাবে যে প্রতিকূলতার মুখোমুখি চিন্ময় ব্রহ্মচারী হচ্ছিলেন সেটা অনেকটাই কাটিয়ে উঠেছেন, এবং সেই জায়গা থেকে দেশের আইনজীবীদের একটা অংশ অন্তত চিন্ময় ব্রহ্মচারীর হয়ে দাঁড়াতে সাহস করে এগিয়ে আসছেন, এবং সেটা অবশ্যই আশার খবর সেখানকার সনাতনী জাগরণ মঞ্চের অনুসারী বা চিন্ময় ব্রহ্মচারীর অনুসারীদের কাছে। কোনো সন্দেহ নেই। সিজার, তোমাকে ধন্যবাদ। চিন্ময় প্রভু আইনি সহযোগিতা পাচ্ছেন লড়াই করার জন্য, এটা ডেফিনেটলি আশার খবর যে কোনো গণতান্ত্রিক পরিবেশের জন্য। তবে এই যে ঝন্টুবাবু একটু আগে বলছিলেন, আমাদের রাজনৈতিক বিশ্লেষক, যে কোথাও একটা আমাদের আশঙ্কার জায়গা আছে, একেবারেই ফাঁকা আওয়াজ ধরে চুপ করে বসে থাকার সময়টা নয়, আছে। কারণ কয়েকটা তথ্য আপনাদের সামনে আনছি। সেই তথ্যগুলো হচ্ছে, দেখুন আপনারা জানেন যে এই যে যারা আইসিসের পতাকা হাতে বাংলাদেশে যে সমস্ত জঙ্গিরা, যারা আইসিসপন্থী জঙ্গি হিসাবে জেলবন্দি ছিলেন দীর্ঘদিন, যাদের এই তত্ত্বাবধায়ক সরকার ছেড়ে দিয়েছে, তারা দাপাদাপি করছেন প্রকাশ্যে, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করায় লিফলেট বিলি করছেন, স্কেটিং করছেন বাংলাদেশের রাস্তায় আইসিসের পতাকা হাতে। তাদের অনেকে অলরেডি, গতকালই দেখিয়েছি সে খবর, তারা অলরেডি ভারতীয় ভূখণ্ডে, বাংলার ভূখণ্ডে ঢুকে পড়েছে। কিন্তু তারা অপারেট কিভাবে করছে? আরও মারাত্মক একটা তথ্য আমরা আজ জানতে পারলাম, হুন্ডির মাধ্যমে ওই জঙ্গিদের হাতে টাকা পয়সাও আসছে। আরেকটু সবিস্তারে জানার প্রয়োজন রয়েছে। আমার সঙ্গে শুভতোষ রয়েছে, আমি শুভতোষের সঙ্গে কথা বলবো। শুভতোষ, এই ব্যাপারটা কিভাবে, এই মডেলটা কিভাবে কাজ করছে? দেখো, মূলত যেখানে জলপথ মানে মালদার 172 কিলোমিটার যে বর্ডার রয়েছে, তার মধ্যে 18 কিলোমিটার হচ্ছে তোমার সেখানে হচ্ছে নদীপথ রয়েছে, এবং সেই নদীপথটাই কিন্তু ভাবাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের থেকে শুরু করে বিএসএফকে। কারণ এই যে তো আমার পেছনে রয়েছে, দেখো ওই মহানন্দা নদী, এবং মহানন্দা নদীর যেহেতু এখন শীতকাল, অনেক ক্ষীণ হয়ে গেছে, জল অনেক কম, তার মধ্যে গত কয়েকদিন ধরে ব্যাপক কুয়াশা পড়ছে, এবং ফলে বরাবরই এই সময়টাকে কিন্তু অনুপ্রবেশকারীরা একদম বেছে নেয়, এবং ওপারে নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ থেকে খুব সহজেই এই নদী পেরিয়ে এখানে ঢুকে পড়ে। এবং এখানে যারা ঢুকছে, বিশেষ করে যেই সমস্ত অনুপ্রবেশকারী রীতিমতো ছক করে পরিকল্পনা করে ঢুকছে, তাদের পেছনে জঙ্গি সংগঠনগুলো রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু আইনজীবী যারা ইনকাম ট্যাক্স লয়ার, তারা দাবি করছে কিছু কিছু ক্ষেত্রে তারা যখন তাদের কেস স্টাডি করতে গিয়ে তাদের চক্ষু চরক গাছ হয়ে যাচ্ছে, এবং তারা দেখছে যে তাদের এখানে যেহেতু মালদা শহরের এমন শহর সংলগ্ন এলাকায় যেগুলো যে সমস্ত জায়গায় দাম কম, সেই দাম কম 2 লক্ষ টাকার জমি তারা 10 থেকে 12 লাখ টাকায় কিনছে। এই এক্স্যাক্টলি একটু ওয়েট করাচ্ছি তোমাকে, আইনজীবীর বক্তব্য শোনাবো আমাদের দর্শকদের, শুনুন। বাংলাদেশ থেকে টাকা কি করে আসছে? টাকা আসছে হুন্ডির মাধ্যমে, এটাও আমাদের জানা। ওরা আস্তে আস্তে বাড়ি ভাড়া নিয়ে থাকে, তারপর এখানে স্থানকাল বুঝে তারা ব্যবসায় স্টার্ট করে, জমি কেনে, বাড়ি কেনে, সেটা 10 গুণ বেশি দাম দিয়ে। একটা জমি হয়তো 2 লক্ষ টাকা দাম, সেটা 10 লাখ টাকা দিয়ে কিনে নিচ্ছে। বুঝতে পারছেন কিভাবে চলছে, এবং হাত বদলে বদলে কিভাবে জমি বাড়ির দাম বাড়ছে। শুভতোষ, আমরা যতটুকু বুঝতে পারছি, তুমি যেমন বলছো আইনজীবীর বক্তব্য থেকে, তো দেদার অনুপ্রবেশ হচ্ছে তাহলে। হ্যাঁ, একদমই তাই। কারণ বরাবর এই সময়টাই হচ্ছে বেছে নেয়, এবং গ্রামবাসীরা বলছে, এবং ভোর 3টে, রাত 3টে হচ্ছে একেবারে মোক্ষম সময়, মানে এই ভোর রাতটাকে তারা বেছে নেয়। এবং যে পথ দিয়ে তো আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি তোমাকে পেউ, যে এটা কিন্তু এটা সেই পথ, মানে নদী পেরিয়ে ঠিক এই পথ ধরেই, এই যে ওই পারে নদী দেখালাম, এবং নদী মহানন্দা নদী পেরিয়ে খুব সহজেই সাঁতরে কিছুটা এসে এই রাস্তা ধরেই তারা ঠিক এভাবে, আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কিন্তু রাস্তা পেরোয়। এবং রাস্তা পেরিয়ে এই যে সোজা রাস্তা চলে গেল তোমার বাগান এবং জঙ্গল, ঘন জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে দিয়ে। এবং সেখানে রীতিমতো তোমাকে বলি যে এতটাই জঙ্গল যে সেই রাস্তা ধরে যাওয়াটা রীতিমতো বিপজ্জনক। এবং ওরা একজন নয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেটা গ্রামবাসীদের বক্তব্য, যারা তারা দেখেছে, এমন প্রত্যক্ষদর্শীও রয়েছে, তারা বলছে 2 থেকে 3 জন অন্তত পক্ষে তারা কিন্তু সেই ঢুকে পড়ে, এবং জঙ্গলের গাছের
আড়ালে আড়ালে নিজেদেরকে লুকিয়ে লুকিয়ে তারা চলে যায় এবং এই জঙ্গলের রাস্তা ধরে সোজা গেলেই প্রায় 1 কিলোমিটার রাস্তা এবং সেই 1 কিলোমিটার রাস্তা গেলে সেখানে তারপরে মেলে হচ্ছে একটা সড়ক পথ যেটা সরাসরি চলে গেছে মালদা শহরের দিকে এবং মালদা শহরের দিকে সেখানে সেই রাস্তাটা গিয়ে যেখানে শহর এবং শহর সংলগ্ন এলাকা এবং সেখানে গিয়ে তারা হয় মালদা টাউন স্টেশনে যায় বা মালদা কোর্ট স্টেশনে যায় কিংবা বাস স্ট্যান্ডে যায় অথবা তাদের যে গন্তব্যে যেখানে তাদের আশ্রয়দাতা রয়েছে কোনো কোনো ক্ষেত্রে সেখানে তাদের সেখানে গিয়ে থেকে যায়, কয়েকদিন মালদা শহরে থাকে, তারপর ছড়িয়ে পড়ে। এবং এক্ষেত্রে তার যে খরচ যেটা বলা হচ্ছে যেটা নিষিদ্ধ হয়ে যাওয়া সিমি সংগঠন, সেই সংগঠনের কয়েকজন রয়েছে যাদের গোয়েন্দারা ইতিমধ্যেই সন্দেহের তালিকায় রেখেছে। তাদের মধ্যে এমনও কিছু তোমাকে তথ্য বলি, বেশ কিছু শিক্ষকদের নামও কিন্তু উঠে আসছে এবং তারা এই সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু আশ্রয় দিচ্ছে এবং সেইখানে তাদের আশ্রয় কেন পাচ্ছে? মানে এই যে তুমি শিক্ষকদের কথা বলছো, স্বার্থ কি এই এলাকায়? স্বার্থ এটাই যে প্রচুর টাকা এবং টাকা এতটাই সেই হুন্ডির মাধ্যমে আসছে, কোটি কোটি টাকা আসছে এবং যেটা দেখা যাচ্ছে তোমাকে বলছিলাম 2 লক্ষ টাকার জমি তারা 10 থেকে 12 লক্ষ টাকায় কিনে নিচ্ছে, মানে এলাকাটাতে অকারণ দাম বাড়িয়ে দিচ্ছে। এবং শুধু তাই নয়, সেই এলাকার ল্যান্ড মাফিয়া হিসেবে সে পরিচিত হচ্ছে। শাসক দলের আশীর্বাদ ধন্য হয়ে সে সেখানে অনায়াসেই পরিচয়পত্র পেয়ে যাচ্ছে এবং তারপরে সেখানকার প্রভাবশালী সেই ব্যক্তি হয়ে যাচ্ছে। গত কয়েক বছরে মালদা শহর সংলগ্ন এলাকা যেখানে জমির দাম নিতান্তই কম ছিল, হঠাৎ করেই কিন্তু বিপুল পরিমাণে বেড়ে গেছে। মানে এই কয়েক বছরে যারা দাবি করছে, আমি যে আইনজীবীদের কথা বলছি, তারা কিন্তু এটা নিয়েই সার্ভে করছিলেন। তাদের দাবি এলাকায় যারা প্রভাবশালী রয়েছেন, যারা ল্যান্ড মাফিয়া রয়েছে এবং তারা কিন্তু মূলত এই সমস্তদেরকে রীতিমতো স্টাডি করেছেন। তারা বাংলাদেশেও গেছেন এবং বাংলাদেশে গিয়ে সেখানেও কিন্তু তারা এই একই রকমভাবে মানে বাংলাদেশের মানুষের সাথে কথা বলেছেন, সেই সমস্ত ব্যক্তিদের পরিচয় নিয়ে সেখানে গিয়ে সেখানে তথ্য খতিয়ে দেখেছেন এবং তারা বলছেন যে গত কয়েক বছরে যদি দেখা যায় যে তারা ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে এবং তাদেরকে আশ্রয় দিচ্ছে মালদা সংলগ্ন এমন কেউ কেউ আছে যারা তাদের আশ্রয়দাতা এবং জঙ্গি সংগঠনগুলো এই হুন্ডির মাধ্যমেই তাদেরকে মোটা অঙ্কের টাকা পাঠাচ্ছে যাতে বুঝতে পেরেছি। মানে এটা খতরনাক মডেল। শুভতোষ, অনেক ধন্যবাদ। তুমি একটু সাবধানে কাজ করো, তুমিও জঙ্গলের পথেই যাচ্ছ আমাদের খবর করার জন্য। থ্যাংক ইউ। পরে আবার তোমার থেকে আমরা আপডেট নেব। শুভতোষ যা দেখালো এবং যা বললো তা ভয়ঙ্কর। আমি ঝন্টুবাবুর কাছে খুব সংক্ষেপে যাব এই বিষয়টা নিয়ে। ঝন্টুবাবু, মানে এটা না আছে কোনো নজরদারি, না সীমান্তে নজরদারি, না এখানে তারা একটা ভূখণ্ডে ঢুকে জমি বাড়ি সব দখল করে নিচ্ছে, এত টাকা বিলি করছে, কি হচ্ছে? না, এটাকে বলা হয় ডিফেন্সের স্কেলে ফোর্থ কলামিস্টদের মদত। আমি বারবার কেন বলছি যে থ্রেটটা নিতান্তই থ্রেট হিসেবে দেখবে না, কারণ ওদের কাছে ইনফরমেশন আছে যে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে ফোর্থ কলামিস্টরা ভর্তি হয়ে গেছে। খাগড়াগড় বিস্ফোরণের পরে ঢাকার সরকার, হাসিনা সরকার স্টেটমেন্ট দিয়ে বলেছিল আমরা জঙ্গি নিধন করি, আর আপনাদের দেশের একটা প্রদেশ পশ্চিমবঙ্গ তাদেরকে দুধে ভাতে রাখতে সাহায্য করে। কারা রাখে? সরকারি দল হিসেবে মদতপুষ্ট তাদের স্থানীয় নেতারা ফোর্থ কলামিস্টের ভূমিকা নেয়। এই ফোর্থ কলামিস্টদের জন্যই কিন্তু এই এন্টার প্রসেসটা সীমান্ত পেরিয়ে ঢুকছে তো ঝন্টু বাবু, আমি ধরে নিচ্ছি ঠিক প্রশাসনিক মদত ছাড়া এ সম্ভব নয়, 100% খাঁটি, কিন্তু ঢুকছে তো সীমান্ত পেরিয়ে। না, 816 কিলোমিটারের এটা অরক্ষিত জমির কারণে আমরা সেটা বর্ডার দিতে পারিনি। তার একটা বড় অংশ উত্তরবঙ্গের জলাভূমি সমৃদ্ধ এই ঠিক একটু আগে শুভতোষ দেখাচ্ছিল জলপথ, মূলত 18 কিলোমিটার নদীপথ সীমান্ত এলাকায়, সেটাই টার্গেট পয়েন্ট এই জঙ্গিদের। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। তবে এরপর এখানকার একটা খবর যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিক ডেভেলপমেন্ট না দিলেই নয়, তাহলে সুখেন্দু শেখর রায়, যিনি লাস্ট বেঞ্চে গিয়ে বসবেন বলেছিলেন সংসদে তৃণমূলের ছোঁয়া চেড়াতে, তাকে আবার তৃণমূল কাছে টেনে নিয়েছে। আজ আবার বৈঠকও হয়েছে, সাংসদরা সবাই মিলে বৈঠক করেছেন, সেখানে সুখেন্দু শেখর রায়ও ছিলেন। আমার সঙ্গে সৌরভ রয়েছে আরো আপডেট দেওয়ার জন্য। সৌরভ, কোন জাদুতে এটা সম্ভব হলো? দেখো, সুখেন্দু শেখর রায়কে তৃণমূল কংগ্রেস টেনেছে নাকি সুখেন্দু শেখর রায় দীর্ঘদিন ব্রাত্য হয়ে থাকার পর ফের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করে তৃণমূলের কাছে ফিরে এসেছেন,
এটা নিশ্চিতভাবে এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। তবে তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ যিনি এই কিছুক্ষণ আগে এটা নিয়ে বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে অনভিপ্রেত বেশ কিছু মন্তব্য করেছিলেন আরজিকর কাণ্ডের পর বর্ষিয়ান এই সাংসদ। তারপরে তিনি কুণাল বাবুর সঙ্গে দেখা করেন এবং কুণাল বাবু তাকে পরামর্শ দেন মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখবার, এবং এই চিঠি লিখবার পরই কিন্তু বরফ গলে। একটা কথা অবশ্যই গুরুত্বপূর্ণ যে সুখেন্দু শেখর রায় দিল্লির রাজনীতি যথেষ্টই বোঝেন এবং সংসদীয় রাজনীতিতে তার দলের সপক্ষে যথেষ্ট ভূমিকা ছিল। আরজিকর কাণ্ডের সময় একজন মেয়ের বাবা হিসেবে তিনি ব্যথিত এবং বেশ কিছু খবরে তিনি বিভ্রান্ত। ওই চিঠিতে লিখেছেন, মুখ্যমন্ত্রীকে লিখেছেন সুখেন্দু শেখর রায়। কে বিভ্রান্ত করলো তাকে? আজকে সাংসদদের যে বৈঠক, সেই বৈঠকে তিনি ছিলেন। তিনি তো তার গোটা বিষয়টাকেই তিনি বলছেন যে খবরের জেরে তিনি বিভ্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতারা যখনই বিপাকে পড়েন সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করান এবং এক্ষেত্রে তিনিও সেই ভূমিকাই পালন করেছেন। এটা কি আদৌ তিনি বিভ্রান্ত হয়েছিলেন নাকি তিনি বুঝতে পারছেন পাওয়ার সেন্টারের শিফটিং, যেদিকে ক্ষমতা ভার বেশি সেদিকে ঝোঁকার প্রবণতা সব নেতাদের থাকে, ছোট বড়? দেখো, নিঃসন্দেহে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলে সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি শেষ সিদ্ধান্ত নেবেন, শেষ কথা বলবেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুখেন্দু শেখর রায় আরজিকর কাণ্ডের পর তার হয়তো মনে হয়েছিল রাজনৈতিক পরিস্থিতি টলমল। এখন সেই টলমল অবস্থা উনি তখন 50-50 দেখছিলেন, এখন বোধহয় 70-30 দেখছেন, জানি না। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। তবে কুণাল ঘোষ মুখ খুলেছেন, এ নিয়ে কি বলেছেন শুনুন। যে বহু মিথ্যা তথ্য, ভুল খবর সেই সময় ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং তিনি সেই সবের ফাঁদে পা দিয়ে কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন, কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে ছিলেন না এবং বাইরে থাকতেও চান না, এবং তার তরফ থেকে যে ভুল হয়েছে সেটা তিনি মাননীয় নেত্রীকে কমিউনিকেট করেছেন। দেখুন, অঙ্ক যাই হোক, উত্তরটা মিলে গেছে, এটাই আসার কথা। শেষ করছি নিউজের 2, সঙ্গে থাকুন।